লক অ্যান্ড কিয়ার লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে কিভাবে কিনসি ইডেনের ব্রেনে চলে গিয়েছিল, যেখান থেকে সেটা জানতে পারে যে ইডেন একটা ডিমন, আর এরই সাথে ডজ এখনও মরেনি, আর সেই সাথে ডানকানেরও সব মেমোরি ফিরে এসেছে, তার সব কিছু মনে পড়ে গিয়েছে। তো এখান থেকে নেক্সট এপিসোড শুরু হয়। শুরুতে কিনসি কাঁদতে থাকে এই জিনিসটা নিয়ে যে তার একটা খুব বড় ভুল হয়ে গিয়েছে। যেমনটা গেব বলেছিল যে সে বাড়িতে পৌঁছাতে চলেছে, তো কিনসি একদম নর্মাল হয়ে দরজা খোলে। গেব ভেতর আসার চেষ্টা করে, কিন্তু কিনসি বলে যে তার বাড়িতেও কিছু প্রবলেম চলছে, ডানকানের মেমোরি ফিরে আসেনি, আর তাকে এখন এখান থেকে যেতে হবে। টাইলারও তাকে ভেতর আসতে দেয় না, আর কিনসি দরজা বন্ধ করে দেয়। তখন এখানে বডি পৌঁছে যায়, যে রাফাসের কাছ থেকে ওই ড্রয়িংটা নিয়ে আসে যেটা রাফাস বানিয়েছে, আর বলে যে রাফাস সে রাতে দুটো ডজকে দেখেছে। এর মানে পরিষ্কার যে ওই রুমের ভেতরে যদি দুটো ডজ থাকে তাহলে একটা তো সেখানে অ্যালিই ছিল। কিনসি এত প্যারেশান থাকে যে সে একা ছাদে চলে যায়। টাইলার তাকে শান্ত করার জন্য পৌঁছায়। এখানে ডানকানও চলে আসে। কিনসির আসলে কান্না এই কারণে আসে কারণ সে অনেক সময় গেবের সাথে কাটিয়েছে, কিন্তু সেটা জানতো না যে সে আসলে একটা শয়তান, আর তার থেকে সে না জানি কত ইনফরমেশনও নিচ্ছিল। ডানকানও তাকে এটা জিজ্ঞেস করে যে এখনো পর্যন্ত সে তোমাকে কিছু চাবির ব্যাপারে বলেছিল। তখন কিনসির মনে পড়ে যায় কিছুদিন আগে জিজ্ঞেস করেছিল যে চাবিগুলো কিভাবে তৈরি হয়। সে এখন কিছুদিনের ভেতরেই কোনো চাবি বানাতে চলছে, কিন্তু ওই চাবি সে নিজে বানাতে পারবে না, তাকে কোনো না কোনো লকের সাহায্য লাগবেই। কিন্তু এর জন্য হুইসপারিং আয়রনেরও দরকার হবে। তো সে কী উদ্দেশ্যে বানাবে, তাকে কী জিনিস পুরো করতে হবে। ওদিকে যশ সব বাচ্চাদের থেকে নিজের ওই হুইসপারিং আয়রনের ব্যাপারে জিজ্ঞেস করে যে ওই বুলেটটা কোথায় গিয়েছে। তো সবাই না করে দেয় যে তারা জানে না যে বুলেটটা কোথায় আছে। এই সময় এখানে ইডেনের মা পৌঁছে গেছে। ইডেন যখন আগে ভালো মেয়ে ছিল তখন তার মায়ের সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু যখন থেকে সে ডিমান হয়েছে তখন থেকে সে তার মাকে একদমই পছন্দ করে না। গেব তো এখান থেকে পিছু ছাড়িয়ে পালিয়ে যায়, আর ইডেন তার মায়ের সাথে ফেসে যায়। এরপরে তিন ভাই বোন উইন্টারফেস্টের জন্য বেরিয়ে যায়, আর এই তিনজনকে শুধু এখনই এই অভিনয় করতে হবে যে গেব যেন জানতে না পারে যে আঙ্কেল ডানকানের সব স্মৃতি ফিরে এসেছে। যদি সে জানতে পেরে যায় তাহলে খুব খারাপ হয়ে যাবে। সে যে কোনো নতুন চাবি বানাতে পারবে, আর গেবের সাথে তো একদমই একা যাওয়া যাবে না। বডি দুজনের ফোনের ভেতরেও লোকেশন সেট করে দিয়েছে যে যাই কিছু হয়ে যাক না কেন তিনজন একে অপরের লোকেশন শেয়ার করতে হবে। এরপর এরা তিনজন ফেস্টের মধ্যে পৌঁছে যায়। কিনসি সবার আগে স্কটের কাছে যায়, আর তাকে গিয়ে কালকের ইনসিডেন্টের জন্য থ্যাংক ইউ বলে। বডি এখানে জ্যামের কাছে গিয়ে বসে পড়ে। যশও নিজের একটা স্টল লাগিয়েছে, তো এখানে নিনাও বসে আছে। সেখানে নিজের হিস্ট্রির ভালো একটি স্পিচ দিচ্ছে। বডি আজ বেশ হারানো হারানো আছে। তো জ্যামে জিজ্ঞেস করে যে আসলে তোমার হয়েছেটা কি, কিন্তু সে জ্যামেকে কিছুই বলে না। কিনসির কাছে গেব আসলে কিনসি খুব ভয় পেয়ে যায়। এখন যখন কিনসি পরিষ্কার জানে যে এ তো গেব নয় বরং ডজ, তো সে সবসময় তাকে ভয় পেতে থাকে। গেব বলে যে আরে মাফ করো, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। গেব বলে যে আমার জানা আছে যে তুমি তোমার পারিবারিক সমস্যা নিয়ে খুব বিচলিত আছো, তুমি সবার চেহারায় ট্যাটু বানাচ্ছ, তাহলে আমাকেও বানিয়ে দাও। আসলে আমার উপর কি ট্যাটু স্যুট করবে? তখনই তার মনে পড়ে যে এর একটা মুভি করেছে যার মধ্যে কাকড়ার একটা থাবা ছিল, তো কেননা সেটাই সে নিজের ঘাড়ের উপর বানিয়ে নিক। কিনসির তো গেবকে হাত লাগাতেও ভয় লাগছে, তার পুরো হাত কাঁপছে। এরপর আমরা টাইলারকে দেখি যে সোজা জ্যাকির কাছে পৌঁছে যায়। এদিকে অ্যারিনকেও দেখা যায় যার সাথে ডানকান দেখা করতে আসে, আর তাকে একটা চাবির ব্যাপারে সে জিজ্ঞেস করে যে আপনি কি এই চাবিটা আগে কখনো দেখেছেন? তো অ্যারিন সরাসরি মানা করে দেয় যে এই চাবিটা খুব আলাদা দেখাচ্ছে, হতে পারে যে র্যান্ডেল কখনো এটা ব্যবহার করেছে, কিন্তু র্যান্ডেল কখনো এই ব্যাপারে কিছু বলেনি। র্যান্ডেল না জানে কত সব জিনিসের ব্যবহার করত, তো এই রহস্য হয়তো তার সাথেই চলে গেছে। এরপর এখন ডানকান অ্যারিনের কাছে ক্ষমাও চাই, সাথে থ্যাংক ইউ বলে, কারণ যদি অ্যারিন না থাকতো তাহলে হয়তো ডানকানের সব স্মৃতি ফিরে আসতো না। কিনসি গেবের ঘাড়ে একটা কাকড়ার থাবা বানিয়ে দিয়েছে, আর এখন সে আবার সে মেমোরি কির ব্যাপারে কথা শুরু করে। তো কিনসি বলে যে কোনো পার্থক্য হয়নি আঙ্কেল ডানকানের উপর, তার কিছুই মনে পড়ছে না। টাইলার জ্যাকিকে নিজের সাথে সাইডে নিয়ে আসে। সে জিজ্ঞেস করে যে কালকের ব্যাপারে তার কিছু মনে আছে কিনা। তো এখনো পর্যন্ত জ্যাকের খুব কম জিনিস মনে আছে। তো টাইলার তাকে কালকের আরও বেশি জিনিস মনে করিয়ে দেয়, আর সাথে সেই পুরো জায়গাটাতে আগুন লাগিয়ে দেয়, কারণ ওই জায়গাটা ছিলই এমন যে যদি ওটাতে আগুন লাগানো হয় তাহলে ওই জায়গাটা একদম সুন্দর হয়ে যাবে। এখনো পর্যন্ত জ্যাকের সামান্য স্মৃতি বেঁচে আছে যে চাবি হয় যেটার মধ্যে ম্যাজিক আছে, আর এইসব জিনিস ম্যাজিক দিয়ে যুক্ত আছে। তো এখানে টাইলার তাকে বোঝায় আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি সব জিনিস ঠিক করে দিব। তো আমার কাছে আজ এমন একটা চাবি আছে যেটা দিয়ে আমরা এই সব স্মৃতি একসাথে বাঁচাতে পারি। আমরা এই চাবির ব্যবহার একসাথে করব, যাতে যতই জিনিস আমাদের মধ্যে হয়েছে আমরা যেন সেগুলো মনে রাখতে পারি। শুধু তুমি হ্যাঁ বলে দাও। কিন্তু তখন জ্যাকি এখানে বেঁকে বসে আর বলে যেগুলো ভালো স্মৃতি, তো আমাদের তো খুব ভয়ঙ্কর স্মৃতিও আছে, আমাদের সাথে আর অনেক কিছু হয়েছে। আমি এই সব জিনিস বারবার রিপিট করতে চাই না, বরং আমি তো মনেই রাখতে চাই না। টাইলার তাকে অনেক বোঝায় যেটা আমাদের দরকার, কিন্তু সেই সময় জ্যাকি মানা করে দেয়। সে টাইলারের সাথে কোনো স্মৃতি শেয়ার করার জন্য তৈরি নয়, সে একটা নর্মাল লাইফ চাই। টাইলার কিছু বলতে পারার আগেই জ্যাকির আবার স্মৃতি চলে যায়। টাইলার খুব ইমোশনাল আছে এই জিনিসটা নিয়ে যে এখন জ্যাকির পুরনো কোনো জিনিসই মনে থাকবে না। অ্যারিন ডানকানের যাওয়ার পর সোজা সে ডরেটাই খোলে
যে ডয়ের মধ্যে ডানকান ওই চাবিটা রেখেছিল। এখন আসলে অ্যারিন এই চাবিটা দিয়ে কি করতে চলেছে। অ্যারিন ঘরের ভেতরে যায়, সে কোনো জিনিস খুঁজছে, এরপর বেসমেন্টে চলে যায়। আর তখনই তার হাতে একটা তালা এসে পড়ে। এর মানে পরিষ্কার ছিল এটা এই তালারই চাবি, অর্থাৎ সেই চাবি আর এর ব্যবহার দুটোর ব্যাপারে আগে থেকেই জানে। এদিকে জ্যামি এখানে বডির ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তো বডি বলে যে এর মধ্যে আমার ফোন আছে, তুমি এভাবে কিভাবে পালাতে পারো। তো জ্যামি বলে চলো আমাদের মেজের মধ্যে যেতে হবে। বডি মানা করে যে তার মেজের মধ্যে যেতে ভয় লাগে, সে সেখানে যাবে না। কিন্তু জ্যামি ততক্ষণে তার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। মেজ আসলে একটা ভুল ভুলাইয়া। তো বাইরে যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, যেদের সবার বন্ধু ছিল, সে বডিকে যেতে দেয় না, সে টিকিট চাই। তো বডি তাড়াতাড়ি নিজের মায়ের কাছে যায় আর একটা টিকিট চাই। তার মা টিকিট দেয় আর তাড়াতাড়ি বডিও সেই ভুলভালের মধ্যে চলে যায়। এরপর নিনে এখানে যশোরের সাথে কথা বলছে যে আজকের দিনটা কতটা ভালো, বাচ্চারাও নিজেদের মধ্যে খেলছে। তখন এখানে যশের কাছে একটা মেসেজ আসে যে সে জানে আসলে হুইসপারিং অ্যারনটা কে চুরি করেছে। এদিকে অ্যারিনের বিছানার উপর একটি চিঠি পড়ে আছে, যার উপর লেখা আছে যে ডিয়ার ডানকান, তুমিও জানো যে আমরা সবাই হচ্ছে শেষ প্রোটেক্টর এই চাবিদের, আর তাদের মধ্যে শুধু অ্যারিনই বেঁচে আছে আর বাকি কেউ বেঁচে নেই। এদের কারণে এইসব কাহিনী শুরু হয়েছিল। তো এখন এদেরকে সব শেষ করতে হবে, অর্থাৎ অ্যারিনকেই এখন ডজকে মারতে হবে। তো সে একাই ডজকে মারার জন্য বেরিয়ে গেছে। ডানকান যখন এই কথাটা জানতে পারে যে অ্যারিন এটা ভালো করেনি, সে ডজকে মারার জন্য, এত বিপজ্জনক ডিমানকে মারার জন্য একা চলে গেছে। তো সেও তার পেছনে যাওয়ার জন্য তৈরি হয়। ইডেনকে দেখি যেও সে উইন্টারফেস্টে এসে গেছে। এখানে ইডেন একটা সিন দেখে ফেলে যেখানে ডানকান একটা দরজা দিয়ে বাইরে এসে পড়ে। ইডেন পরিষ্কার বুঝতে পেরেছে যে ডানকানের কাছে অ্যানিওয়ার কি আছে। এর মানে হলো যে ডানকানের স্মৃতি ফিরে এসেছে আর সে চাবির ব্যবহারও জানে। এখানে যে সময় কিনসি দাঁড়িয়ে আছে সেই সময় গেবও তার কাছে আছে। আর ইডেন গেবকে মেসেজ করে দিয়েছে যে ডানকানের কাছে চাবি আছে আর সেটা সে ব্যবহার করছে। যখন কিনসি তার সাথে কথা বলছিল গেবের সাথে, তো একদম পেছন থেকে গেব গায়েব হয়ে যায়। তো কিনসির ভয় লাগে যে অবশ্যই গেব কিছু না কিছু জানতে পেরে গেছে। কিনসি তাড়াতাড়ি টাইলারকে ডাকে আর তখন এদের মনে পড়ে যে আসলে বডি কোথায়। যদি গেব গায়েব হয়েছে তাহলে সবার আগে বডিকে ধরবে। বডির না তো কল লাগছে না সে কল তুলছে, আর তার লোকেশন থেকে জানা যায় যে সে মেজ রানের মধ্যে আছে। তো এরা দুজনে নিজেদের ছোট ভাই বডিকে খোঁজার জন্য মেজের মধ্যে চলে যায়। বডি অলরেডি ভুলভুলের মধ্যেই আছে আর এখন পর্যন্ত এখানে ডানকানও পৌঁছে গেছে। যে জ্যাকিকে জিজ্ঞেস করে তুমি কি অ্যারিনকে দেখেছো, জ্যাকি মানা করে দেয় যে না, অ্যারিনকে তো দেখিনি। আর তারপর সে বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করে। জ্যাকি জানায় যে হ্যাঁ, ওই সব বাচ্চারা ভুলভুলের মধ্যে আছে। ডানকান সেদিকে যাওয়ার জন্য বেরিয়ে যায়। এদিকে অ্যারিনও পৌঁছে গেছে, যেখানে ডজকেই খুঁজছে, অর্থাৎ গেবকে। এখন এক এক করে সব লোক এই ভুলভুলের মধ্যে যেতে থাকে। গেব তো ভেতরে চলে যায়, কিন্তু ইডেনকে থামিয়ে নেওয়া হয়। কিন্তু তখনই ইডেন এই ছেলেটাকে, যে ছেলেটা অনেক দূরে গিয়ে পড়ে, যে আসলে ইডেনের মধ্যে এত পাওয়ার কিভাবে এলো। অন্যদিকে অ্যারিনরা ভুলভুলের মধ্যেই ঘুরছে। গেবরে লাগছিল যে যদি সে ডানকানকে পেয়ে যায় তাহলে সে তাকে ধরে নিজের সাথে নিয়ে যাবে। তখন এখানে জ্যামি আর বডি এক জায়গায় থেমে যায় আর টাইলার তাদের ধরে ফেলে যে আমরা তোমাকে কত কল করেছি। বডি ক্ষমা চাই যে তার ফোনটা ভুল করে ব্যাগে রয়ে গিয়েছিল আর জ্যামি সেটা নিয়ে পালিয়েছে। তো এখানে কিনসি আর টাইলার দুজন বাচ্চাকে নিজেদের সাথে নিয়ে যেতে থাকে। যখনই গেব আসে সঠিক টাইমে অ্যারিনও তাদের দেখে ফেলে আর তখনই সে চাবিটার ব্যবহার করে আর ফাইনালি ডজকে, বা বলা যায় গেবকে ধরে ফেলে। আর সে বলে এখন ফাইনালি গিয়ে গেম শেষ হবে যখন আমি তোমাকে ধরে ফেলেছি। কিন্তু তখনই পেছনে ইডেন এসে পড়ে যে অ্যারিনের মুখে জোরে পাঞ্চ মারে আর অ্যারিন নিচে পড়ে যায়। গেব আর ইডেন দাঁড়িয়ে পড়ে। এখন অন্যদিকে ডানকানে পৌঁছে গেছে আর সব বাচ্চাদের সাথে দেখা করে ফেলেছে। সবাইকে ইনফরমেশন করে যে অ্যারিন একাই গেবের সাথে লড়তে গেছে, ও একা এটা করতে পারবে না, আমাদের সবাইকে তার সাহায্য করতে হবে। এখন গেবও এখানে অ্যারিনকে ধরে ফেলেছে। সে বলে তুমি আমাকে মারতে চেয়েছিলে তাই না? এর মানে হলো যে তোমরা সব লোকই ম্যাজিকের ব্যাপারে জানো। কিন্তু অ্যারিন বলে যে কিছুই জানে না তারা। গেব অ্যারিনের গলা টিপে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর মাটির মধ্যে প্ল্যান্ট কি লাগায়, যেটা দিয়ে অ্যারিন এখন মাটির মধ্যে গায়েব হতে থাকে। মাটির ভেতর থেকে রুটস বের হতে থাকে। এখান থেকে গেব আর ইডেন তো পালিয়ে গেছে আর এতক্ষণে বাকি সবাই এখানে পৌঁছে গেছে, যারা অ্যারিনকে চেয়েও আর বাঁচাতে পারেনি। তারা তাকে টেনে বের করার খুব চেষ্টা করে, কিন্তু না চাইতেও অ্যারিন ওই মাটির মধ্যে ধসে যেতে থাকে আর সে মারা যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে।
আর জেতা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। এইসব লোক নিজেদের বাড়ি আসে আর খুব খারাপভাবে কাঁদে যে এরিনার তো এতে কোনো লেনদেনে ছিল না, তবুও বেচারি মারা গেল। আর এখন এইসব লোককে কিছু তো করতেই হবে। যদি এরা এখনও গেবকে না থামাই তাহলে সে না জানে এমন কত লোককে মেরে ফেলবে। এখানে অন্যদিকে গেবও রেগে আছে আর ইডেনের সাথে কথাবার্তা বলছে। ইডেন তাকে এটাই বলছে যে যদি এরিনের সব কিছু মনে আছে তাহলে অবভিয়াস ব্যাপার যে ডানকানেরও সব কিছু মনে আছে। এর মানে হলো যে সবাই সব কিছু জানে। পরিষ্কার কথা যে এই সব লোক মিলে তোমাকে মিথ্যা বলছে, তোমাকে এইসব লোক মিলে পাগল বানিয়েছে। গেব তার কথায় বিশ্বাস করে না। সে বলে যদি এমন কিছুই হতো তাহলে কিন্সির এক্সপ্রেশন কোথাও তো বদলাতো। কিন্সি আমাকে মিথ্যা বলতে পারে না। আর এই সময়ও কিন্সির কল আসে গেবের কাছে। আসলে কিন্সি এখন পর্যন্ত একটা প্ল্যান বানিয়ে ফেলেছে। সে গেবকে কল করে বলে যে তোমার জন্য গুড নিউজ আছে, তুমি কাল শুধু বাড়ি চলে এসো। এখানে গেব আসলে একটা ট্র্যাপের মধ্যে ফেসে গেছে যেটা কিন্সি আর বাকি সবাই মিলে বানিয়েছে। এখন যদি কাল সে বাড়ি আসে তাহলে সব ভাই বোন মিলে তাকে ধরে ফেলবে আর ডজকে মেরে ফেলবে। সব মেম্বাররা যেমন ডানকান, কিন্সি, টাইলার এরা সবাই এরিনার জিনিসপত্র জড়ো করে আর সব জিনিস মনে করে। এরপর বাড়ির ব্যাকইয়ার্ডে গিয়ে সেটা জ্বালিয়ে দেয় আর শেষে ফিউনারালও করে দেয়। কারণ জাস্ট এক রাত আগেই এরা নিজেদের চোখের সামনে এরিনকে মরতে দেখেছে। কাল রাতে এরা প্ল্যানের ব্যাপারেও ভেবে নিয়েছে যে আসলে গেবকে এরা কীভাবে ধরতে পারে, যার জন্য এরা স্কটকে ডেকে নিয়েছে। স্কট কোনো দ্বিধা ছাড়াই সোজা এদের কাছে প্ল্যান এক্সিকিউট করতে পৌঁছে যায়। এরা প্ল্যান বানিয়েছে যে গেবকে এখানে ডাকবে মুভি শ্যুট করার জন্য আর তখনই তাকে ধরে ফেলবে। কিন্তু তখন এখানে এদের মা এসে পড়ে, অর্থাৎ নিনা। আর সে জিজ্ঞেস করতে থাকে যে সব বাচ্চাদের আসলে কি প্ল্যান আছে, তারা কি বিষয়ে প্ল্যান করছে। সব বাচ্চারা জানাই যে আজকে তো মুভি শ্যুট হবে, এই জন্যই তারা প্ল্যান বানাচ্ছে। এরপরে সে ডানকানকে সাইডে নিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি আজ সকালে এরিনকে দেখেছো? তো এখানে ডানকান বলে যে অ্যাকচুয়ালি আমি তোমাকে বলতে ভুলে গেছি, এরিন চলে গেছে। তো এখানে নিনা শকড হয়ে যায় যে সে তো না বলে চলে গেছে। এরপর সে নিজের কাজে চলে যায়। এরপর বাকি সব লোক নিজেদের প্ল্যানের জন্য রেডি হয়ে যায়। এরা সেই ওয়ালের কাছে যায়, অর্থাৎ কুয়োটার কাছে, যেখান থেকে ওই ডিমান বেরিয়েছিল, অর্থাৎ ডজ। আর এখন এই কুয়োর মধ্যেই তাকে ধরার প্ল্যানিং আছে। ওদিকে ইডেন এখানে শুধু হেসেই যাচ্ছে গেবের উপর, কারণ সে তো আগে থেকেই জানতো যে পুরো ফ্যামিলির মধ্যে সব লোক কথা লুকাচ্ছে। ডানকানের স্মৃতি এসে গেছে। গেব বলে কিন্সি কখনোই তাকে মিথ্যা বলবে না, আর যদি এমন কিছুই হতো তাহলে তার চেহারা দেখে গেব জানতে পেরে যেত। কিন্তু ইডেন বলে জিয়ারে তুমি গিয়ে সোজা ডানকানকে কেন ধরছো না, যাও ওকে ধরো, আর এরপর আমরা চাবি বানিয়ে নেব। তখন গেব বলে যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, ওদের কাছে চাবি আছে আর এই চাবিগুলো ওরা হাতিয়ার মতো ব্যবহার করে। যদি আমি ডানকানকে এমনই ধরে নিয়ে আসি তাহলে ওরা আমার উপর অ্যাটাক করবে। আমরা ওখানে যাব, আজ কিছুই করব না, শুধু অবজার্ভ করব যে আসলে ডানকানের কতটুকু পর্যন্ত জিনিস মনে পড়েছে। এরপর আমরা আমাদের কাজ করে নিব। এখান থেকে গেব যাওয়ার আগে কিছু চাবি নিয়ে যাই, আর কিছু চাবি এই জায়গাতেই ছেড়ে যায়। একটা একো কি আছে যেটা সে এর মধ্যেই ছেড়ে যায়। সে ওই কিটা দেয়ালের ভেতরে রেখে দেয়। কিন্তু এই সময় শুধু গেব নিজের কাছে লকওয়ালা যে কি আছে যেটা দিয়ে সে কালকে এরিনকে মেরেছে সে চাবিটা নিজের সাথে নিয়ে যায়। এখানে অন্যদিকে আমরা জশকে দেখি যে একটা মেসেজ পেয়েছে যেখান থেকে জানা যাচ্ছে যে আসলে ওই বুলেটটা কে চুরি করেছে। এই কারণে সে স্কুলে চলে যায় আর নিজের মেয়েকে বলে যে তুমি তোমার হোমওয়ার্ক করে নিও। জ্যামি বলে যে সে করে নিবে। কিন্তু যখনই জশ এখান থেকে যায় তো বডি জ্যামিকেও এই প্রোগ্রামের মধ্যে সামিল করে নেই, অর্থাৎ গেব আর ইডেনকে ধরার প্রোগ্রামে। জশ যখন কলেজের মধ্যে পৌঁছায় তখন সে ওখানে কিছু ছেলেদের জিজ্ঞেস করে যে তোমরা কি আমার ওই আর্টিফ্যাক্টটা চুরি করেছো। কিন্তু এখানে এই ছেলেটা যার নাম হার্ভি সে মানা করে দেয়। এদিকে নিনা বুঝতে পারে যে জশের একটা আর্টিফ্যাক্ট ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল আর ওই জিনিসটা হারিয়ে গেছে। নিনার বলার ছিল যে তার অনেক জিনিস হারিয়ে যায়, কিন্তু সে এত নোংরা বিহেভ করে না, তার অনেক ইম্পর্টেন্ট জিনিসও চলে যায়। জশ এখানে নিনাকে নিজের সবচেয়ে বড় ফিয়ারের ব্যাপারে বলে যায়। সে নিজের সবচেয়ে বড় খোঁজের ব্যাপারে বলে যে আসলে সেই মিনেসোটা এখানে এই জন্যই এসেছে যাতে সে একটা দরজার ব্যাপারে জানতে পারে। তার কাছে তার পূর্বপুরুষদের একটা খাতা ছিল যার মধ্যে অনেক পুরনো কথা লেখা ছিল। ওই আর্টিফ্যাক্টটা যে জায়গা থেকে এসেছিল ওটা একটা দরজা ছিল যার পেছনে অন্য দুনিয়া খোলে। এই সব জিনিসের ব্যাপারে তার জানতে হবে। এখানে কিন্সি আর স্কট দুজনে ভয় পেয়ে আছে যে কখন গেব আসবে আর কখন এরা সবাই মিলে তাকে ধরে ফেলবে। কিন্সি স্কটকে থ্যাংক ইউ বলে এমন সিচুয়েশনে তার হেল্প করার জন্য। এখানে আঙ্কেল ডানকান এসে পড়ে। এরা সব লোক রেডি আছে তাকে ধরার জন্য। কিন্সি নিচে যায় আর তার হাত ধরে খুশি খুশি উপরে নিয়ে আসে। এরা সবাই জানে যে এডেন 110% তার সাথেই থাকবে। আর ভেতরে আসার পর সে এডেনের জন্য এটাই বলে যে সে গতবার মুভির মধ্যে কাজ করেনি, এই কারণে তার খুব দুঃখ। এখন এখানে টাইলার আর বডিও পৌঁছে যায় আর নিজেদের মধ্যে সব লোক কথাবার্তা বলতে থাকে। এখন গেব সবার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে
যে তার মা কোথায় আর আঙ্কেল ডানকান কোথায়। সে বলে ডানকানের স্মৃতি এসে গেছে। গেব বলে এটা অনেক ভালো কথা। কিন্সি বলে যে হ্যাঁ আমি খুব খুশি, কিন্তু এখনও কোথাও না কোথাও ওনাকে একটু অসুস্থ লাগছে। তো গেব বলে আমার কি ওনার সাথে দেখা করা উচিত। কিন্সি বলে যে হ্যাঁ হ্যাঁ আমরা দেখা করব। এখন এখানে আগে থেকেই টাইলার আর বডি ছিল, আর এখন তো এখানে ইডেনও এসে গেছে। কিন্সি নিজের সাথে গেবকে নিয়ে উপরে চলে যায়, যেখানে তার সাথে স্কটের দেখা হয় আর এরা স্ক্রিপ্ট পড়ে। এরপর সিন শুট করার জন্য রেডি হয়ে যায়। গেবের ডাউট হয় যে বাকি সব লোক কোথায় গেল। স্কট বলে সব লোকের নিজেদের কাজ ছিল, তো আজ শুধু আমিই আছি শুট করার জন্য, আমরা সবাই মিলে করে নিব, সমস্যা নেই। অন্যদিকে টাইলার আর বডি মিলে ইডেনকে থামিয়ে রেখেছে। ইডেন যেতেই এদের ফ্রিজ খুলে গটগট করে সব বিয়ার পান করে ফেলে, যেগুলো ডানকানের ছিল। এখন এখানে ইডেন যেতে থাকে যাতে সে গেবের কাছে যেতে পারে, কিন্তু বডি তাকে ফাঁসিয়ে ফেলে কথার মধ্যে। ইডেন এখান থেকে যেতে থাকে, কিন্তু তখন এখানে জ্যামিকে যে কাজ দেওয়া হয়েছিল, অর্থাৎ ছোট ডামি হাউসের ভেতর সে একটা খুব বড় গ্লাস রেখে দিবে, তো জ্যামি সেটাই করে। সে একটা খুব বড় গ্লাস ইডেনের উপর রেখে দেয়, যাতে ইডেন এখান থেকে বের হতে না পারে। এখন ইডেন খুব স্ট্রং ছিল, আর টাইলার দেখতেই থাকে সত্যি তো সে আটকা পড়ে গেছে। টাইলার উপরের দিকে যেতে থাকে, আর এখানে বডি রয়ে যায়। এখন এখানে স্কট সিন শুট করার জন্য রেডি হয়। এতক্ষণ এখানে টাইলারও পৌঁছে যায়, আর কথার মধ্যে গিয়ে টাইলার একটা দরজা খুলে দেয়, যেটা সোজা ওয়েল হাউসের মধ্যে গিয়ে খোলে। এরপর এরা শুটিং স্টার্ট করে। অন্যদিকে ইডেন খুব রেগে আছে। ইডেন রাগের চোটে সেটাতে পাঁচ মারে। এই চক্করের মধ্যে সে গ্লাসের মধ্যে একটা ক্র্যাকস এসে যায়। এখানে অন্যদিকে যখন সিন চলছিল তখন টাইলারের সাইডের মধ্যেই দাঁড়িয়ে আছে, আর এখন এখানে গেব হঠাৎ সে দরজা দিয়ে একটা পাখি আসতে দেখে ফেলে। সঙ্গে সঙ্গে কিন্সি সেই বেলটা, অর্থাৎ সে হারকিলিউস বেলটা চাবি দিয়ে অ্যাক্টিভেট করে দেয়, আর গেবকে ধাক্কা মারতে থাকে। এখানে সব লোক এসে যায়, আর তাকে ধাক্কা মেরে সে অন্য দরজা দিয়ে অর্থাৎ ওয়েল হাউসের মধ্যে ফেলতে যাচ্ছে। এখন গেব সব বুঝতে পেরে গেছে যে সব লোক আগে থেকেই সবকিছু জেনে গেছে যে সেই ডজ। এখন এরা তিনজন মিলে একসাথে ধাক্কা দিচ্ছে, কিন্তু তবুও গেব নিয়ন্ত্রণে আসছে না। এখানে অন্যদিকে জ্যামি যে গ্লাস দিয়ে ইডেনকে ধরে রেখেছিল, তখন জ্যামির কাছে যশ এসে পড়ে। সে জ্যামিকে বকা দেয় যে তুমি এখানে কি করছো, এখান থেকে হাত বাহির বের করো। জ্যামিকে না চাইতেও সে গ্লাসটা বের করতে হয়, আর যখনই গ্লাস সরে যায় তো ইডেন বাহিরে এসে পড়ে। বডি ফেসে যায় বেচারা, সে ফুল স্পিডে পালাতে থাকে। অন্যদিকে এখানে গেব খুব খারাপভাবে মারতে থাকে স্কটকে, টাইলারকে ও কিন্সিকে। কিন্সির কাছে অনেক পাওয়ার ছিল, এই কারণে সে তাকে টেনে আনার চেষ্টা করে, কিন্তু গেবের কাছে যে চেনওয়ালা পাওয়ার ছিল সে তালা দিয়ে এর বাধা পড়েছে। এতক্ষণের মধ্যে এখানে ডানকানও এসে যায়। অন্যদিকে ইডেন এখানে বডিকে ধরার জন্য তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। এখন এরা সবাই উপরে এসে গেছে। ডানকানের কাছে একটা চাবি ছিল, সে চাবি দিয়ে সে আগুন লাগাতে পারত, কিন্তু এতক্ষণের মধ্যে আবার গেব এদের মারতে শুরু করে দিয়েছে। আর সঠিক টাইমে গেব বডিকে ধরে ফেলেছে একদম শিকল দিয়ে। ডানকান এখানে বলে তোমার যদি দরকার হয় তাহলে আমাকে নিয়ে চলো। গেব বলে হ্যাঁ ওটা তো আমি তোমাকে নিয়েই চলবো, কিন্তু তোমরা আমার সাথে ভালো করোনি। এরপর গেব অন্য দরজা খোলে, অর্থাৎ যে অলরেডি দরজা খোলা ছিল, আর ওখান থেকে যেতে থাকে, কিন্তু সেই ডানকানারের সাথে বডিকেও নিয়ে যেতে থাকে। সবাই দূরে দাঁড়িয়ে আছে। এতক্ষণে ইডেনও এসে যায়, কিন্তু গেব তাকে ধাক্কা দিয়ে দিয়েছে। সে বলে আমার তোমার দরকার শুধু এ পর্যন্তই ছিল, এরপর তোমাকে আমার দরকার পড়বে না। ইডেন বলতে থাকে তুমি খুব পস্তাবে, কিন্তু গেবের কাজ হয়ে গেছে। সে ইডেনকে ওখানেই ছেড়ে সেখান থেকে চলে যায়। এখন এখানে ইডেন একা হয়ে যায়। কিন্সির কাছে হারকিলিউস কি ছিল, তো সেই চাবিটা অ্যাক্টিভেট করে খুব খারাপভাবে ইডেনকে মারতে থাকে। এরা দুজনেই লড়ছে। তখন ইডেন স্কটকে ধরে ফেলে, একটা গ্লাসের টুকরো দিয়ে তার গলার উপর রেখে দেয়। এখন এখানে সব লোক বলতে থাকে ইডেন দেখো ওকে ছেড়ে দাও, এমনিতে তোমাকে গেব ধোকা দিয়েছে, আমরা তো কেউ তোমাকে ধোকা দিইনি, তোমাকে ধরতে হলে গেবকে গিয়ে ধরো। আর ইডেন সেই সময় স্কটকে ছেড়ে দেয়, কিন্তু তাকে বেশ আহত করে দেয়। অন্যদিকে গেব এখানে ডানকানকে নিজের সাথে সেই চেম্বারের মধ্যে নিয়ে আসে, আর এরপর তাকে সে বুলেটটা দেখায়, বা বলা যায় হুইসপেরিং আয়রনটা দেখায়, যেটা দিয়ে তাকে চাবি বানাতে হবে। এখানে ডানকান বলে আমি শুধু একবার চাবি বানিয়েছিলাম, এর মানে এই নয় যে আমি বারবার চাবি বানাতে পারি। আমি জানি না যে এটা মোটেও কাজ করবে কিনা, কিন্তু এতক্ষণে তো গেব বডিকে খুব খারাপভাবে টর্চার করতে থাকে। এই চক্করের মধ্যে ডানকান বলে যে ঠিক আছে আমি তোমার ওই কাজটা করে দিব, তার জন্য তোমাকে বলতে হবে যে তোমার আসল মোটিভ কি। গেব সব কিছু বলে দেয় যে আসলে সে চাবি দিয়ে কি করতে চায়, আর এর বদলে যদি চাবি তৈরি হয়ে যায় তাহলে সে ডানকান আর বডিকে দুজনকেই ছেড়ে দিবে। এখানে অন্যদিকে ইডেন স্কটকে আধা ঘায়েল করে পালাতে থাকে। পেছনে পেছনে টাইলার দৌড়ায়, কিন্তু সে ইডেনকে ধরতে পারে না। এখানে কিন্সি স্কটের হাতে মলমপটি করে দেয়, আর এরা সব লোক দেখতে থাকে আসলে এরা কি পেতে পারে, যে গেব আসলে কোথায় গেছে। এখানে ইডেনের জ্যাকেট রয়ে গেছে, আর সেটার ভেতর থেকে কিছু বিল পাওয়া যায়, আর সেই বিলের উপর যে জায়গার অ্যাড্রেস লেখা আছে সেটা শহরের বাইরে একটা জঙ্গলে, যেটা এখান থেকে খুব দূরে। এই কারণে এরা তিনজনও গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এখানে অন্যদিকে ডানকান সেই চাবিটা অলমোস্ট বানিয়ে ফেলেছে, কিন্তু সেই চাবিটা বানানোর আগে সেটার মধ্যে একটা লকের রক্ত ঢালা জরুরি আছে। গেবের বলার ছিল এখন তো মনে হয় না যে চ্যাম্বারলিন আমাকে মিথ্যা বলেছে। এরপর ডানকান নিজের হাত কেটে সেটার মধ্যে রক্তর ফোঁটা ফেলে,
কিন্তু তখন এখানে বডি অনেক কথা শোনাতে থাকে ডজকে যে তুমি ভালো করোনি। অবশেষে ডানকান সে কিটা বানিয়ে ফেলে আর গেবটাতে একটা ঘুষি মেরে সেখান থেকে চাবিটা নিয়ে নেই। ডানকান বলে এখন ওয়াদা অনুযায়ী আমাদের যেতে দাও, যেভাবে কি করে যেতে দিব, আগে আমাকে এই চাবিটা টেস্ট করতে হবে। আসলে ইডেন আগে থেকেই একটা ছেলেকে এখানে রেখে দিয়েছে, যে আর কেউ নয় বরং হার্ভি ছিল। এখন এখানে গেব হার্ভিকে বাইরে নিয়ে আসে, তার মুখ থেকে ট্যাপ সরায়। হার্ভি এখানে জিজ্ঞেস করতে থাকে যে আসলে তোমরা এখানে আমাকে কেন নিয়ে এসেছো, তোমার বেশি ব্যথা লাগবে না, তুমি শুধু আমার মতো হয়ে যাবে। গেব এখানে হার্ভির জ্যাকেটটা উপরে করে আর তার ব্যাকের উপরে একটা হোল তৈরি হয়ে যায়। যখনই গেব হার্ভির মধ্যে সে চাবিটা ইনসার্ট করে তখনই হার্ভি একটা ডিমানের মধ্যে বদলে যায়। আসলে এটাই তো গেব চাইতো, যে সে নিজের মতো আরও ডিমান বানিয়ে নিক, সেটা কখনো খোলার দরকারই না পড়ুক। জরুরি নয় যে প্রত্যেকে গুলিটা লাগুক, এমনিতেও চাবি ঘোরানোর ফলেই সে তার ডিমানের একটা আর্মি খাড়া করতে পারবে। এখন এখানে যখন ফাইনালি চাবিটা কাজ করে গেছে, অর্থাৎ ডিমান যেটা তৈরি হয়ে গেছে, তো সে নিজের ওয়াদ অনুযায়ী ডানকানার বডিকে এখান থেকে যেতে দেয়। সে হার্ভিকে নিজের মাথা ফাটানোর জন্য বলে, হার্ভি দেয়ালের সাথে নিজের মাথা ফাটায়। এদিকে ফুল স্পিডে ডানকানার বডি দুজনেই বেরিয়ে যায়। যারা চেষ্টা করে যারা বাড়ি থেকে অনেক দূরে পালিয়ে যাক, কিন্তু পেছনে পেছনে গেব হার্ভিকেও লাগিয়ে দিয়েছে যে গিয়ে এই দুজনকে মেরে ফেলো। এখন এখানে ডানকান বডিকে বলে তুমি অন্যদিকে যাও যেখানে রোড দেখা যাচ্ছে। এখানে বডি তো বেরিয়ে যায় রোডের দিকে আর ডানকান হার্ভিকে নিজের দিকে ডেকে নেয়। এতক্ষণের মধ্যে এখানে কিনসি, টাইলার আর স্কটও পৌঁছে গেছে, বডিদের কাছে পৌঁছে গেছে। সে জানাই কিভাবে গেব একটা চাবি বানিয়েছে আঙ্কেল ডানকানকে দিয়ে, আর এরপর সে হার্ভিকে একটা মনস্টারে বদলে দিয়েছে। স্কট এখানে বডির সাথেই দাঁড়িয়ে আছে গাড়ি ঘুরিয়ে, যাতে কিনসি আর টাইলার যখনই আসে আঙ্কেল ডানকানকে নিয়ে তো এরা এখান থেকে বেরিয়ে যাবে। এখানে হার্ভি ডানকানকে ধরে ফেলেছে আর খুব খারাপভাবে মারে সে। এতক্ষণের মধ্যে এখানে টাইলারও পৌঁছে যায় কিনসির সাথে, আর কিনসি হারকিউলিস কি পরে আছে, তো কিনসি এখানে হার্ভিকে মারতে থাকে। এরা সব লোক আঙ্কেল ডানকানকে নিয়ে এখান থেকে বের হতে থাকে। হার্ভি এদের পিছু করে, কিন্তু ততক্ষণ এরা কারে বসে পড়েছে আর এখান থেকে ফুল স্পিডে বেরিয়ে যায়। অন্যদিকে এখন গেব এসে পড়ে, সে হার্ভিকে বলে যে কোনো ব্যাপার না, যদি তুমি ওকে মারতে না পারো তাহলে কোনো খারাপ কথা নয়, নিজের মুখ পরিষ্কার করো। এর মানে হলো যে গেব বেরিয়ে পড়েছে আরও লোককে ডিমান্ড বানানোর জন্য। এরপর আমরা 1800 সালের মধ্যে চলে যাই, যেখানে এটা সেই টাইম ছিল যেখানে আমরা ম্যাথাসন শহরে এই লক ফ্যামিলিকে দেখতে পাই, যখন লক হাউসের একটা ছোট ঘর ছিল। আর এই লক ফ্যামিলি একজন কামারার ছিল। রাজার সাথে যে নর্মাল লোক থাকে তাদের নিজেদের মধ্যে ঝগড়া চলছিল। তো লক ফ্যামিলিতে আমরা ঘরের কর্তা পিটারকে দেখি, যার একটা ছেলে আছে। তার ছেলে সবসময় বলতো যে আপনি আমাকে কোনো বড় কাজ দেন না কেন। তখন পিটারের বলা ছিল যে তুমি এই হাতিয়ারগুলোর দেখাশোনা করো, এটাই তোমার জন্য অনেক। তখন এই ছেলেটার বলার ছিল যে পুরো শহরের মধ্যে দাঙ্গা ফাসাদ চলছে, আর আপনি আমাকে শুধু এই হাতিয়ারগুলোর দেখাশোনা করার জন্য বলছেন। পিটার সে সময় চাবি বানাতো। এই সময় পর্যন্ত এরা নিজেদের যোগ্যতার ব্যাপারে আর ব্ল্যাক ডোরের ব্যাপারে কিছুই জানতো না। আর যে পিটারের ছেলে আছে, পিটার তাকে বলে যে তুমি অনেক বড় কাজের জন্য তৈরি হয়েছো, তোমাকে সামনে গিয়ে নিজের ব্যাপারে অনেক কিছু জানতে হবে। পিটারের ছেলের এসব জিনিস ভালো লাগে না। এক রাতে এদের ফ্যামিলির উপর খুব বড় একটা অ্যাটাক হয়। যে পিটার আছে সে তার ফ্যামিলিকে বলে যে কোনো কিছু হতে পারে, তোমরা গিয়ে নিজেদের ঘরে লুকিয়ে পড়ো আর কখনো বাইরে বেরোবে না। এখন যে শহরের রাজা আছে সেখানে তার ব্যাটালিয়ন থেকে কিছু সৈনিক পাঠায়, যেটার মধ্যে সবচেয়ে বড় লিড করছিল তার নামই ছিল ফ্যাডরিক। ফ্যাডরিক পিটারের বাড়ি এসে তল্লাশি মারতে যাচ্ছে। পিটার মানা করে যে তুমি এভাবে আমার বাড়ি ঢুকতে পারো না। ফ্যাডরিকের বলার ছিল আমি কিছু গুপ্ত সূত্র থেকে জানতে পেরেছি যে তোমার বাড়ির মধ্যে গুলি বারুদ আছে, তোমরা রাজার উপর হামলা করার জন্য চলছো। পিটার মানা করে, কিন্তু ফ্যাডরিকের সাথে অনেক লোক আছে যারা পিটারের বাড়িতে এমনি ঢুকে পড়ে। সেখানে তার স্ত্রী আর মেয়ে আছে, তাদের বাইরে বের করা হয়। আর সৈনিকরা পিটারের বাড়ির মধ্যে অনেক হাতিয়ার আর গোলা বারুদ পেয়ে যায়। ফ্যাডরিক বলে এইসব জিনিসপত্র তো দখল করতে নেই, এগুলো থাকার কথা রাজার কাছে। সে পিটারকে খুব খারাপভাবে মারে। প্রেজেন্ট টাইমে দেখতে পাই ডানকান সকাল সকাল উঠে, বাচ্চারাও বসে আছে। এখন এরা সব লোক বলে কাল রাতটা খুব খারাপভাবে কেটেছে, কেউ শান্তিতে ঘুমাতে পারেনি। আর এখন এরা ভালোভাবেই জানে যে গেব নিজের একটা আর্মি খাড়া করবে। তো এর জন্য এদের স্কুলের মধ্যে গিয়ে বাকি সব বাচ্চাদের আর যে লোকদের কিসের ব্যাপারে জানা আছে তাদের সতর্ক করতে হবে। পড়ি বলে আমিও তোমাদের সাথে যাব, কিন্তু কিনসের টাইলার দুজনে মানা করে দেয় যে তোমার ওখানে যাওয়ার দরকার নেই, তো তুমি স্কুলে যাবে আর চুপচাপ পড়াশোনা করবে। সেম টাইম এখানে নিনাও এসে পড়ে, তো বডি কাঁদতে থাকে আর তার কোনো কথাও কেউ শোনে না। এখন যখনই নিনা আসে তো সব লোক চলে যায় যে বাচ্চারা তার সাথে কথা বলছে না কেন। ডানকান কথা সামলায় আর বলে যে কিনসের গেবের ঝগড়া হয়েছে। ইডেন এখানে হার্ভির পিছু করতে করতে একটা ম্যানশন পর্যন্ত পৌঁছে গেছে। আসলে গেব একটা ম্যানশনের মধ্যে যেসব লোককে ডিমানের মধ্যে বদলে দিয়েছে সেই সব লোককে এখানে জড়ো করছে। ইডেন এখানে পৌঁছে গেবের সাথে দেখা করে, তো গেব বলে যে তুমি এখানে কেন এসেছো। ইডেন বলে আমি সব জিনিস ভোলার আর তোমাকে মাফ করার জন্য এসেছি, কিন্তু গেবের বলার ছিল আমার সত্যি তোমার দরকার নেই, তুমি এখান থেকে যেতে পারো। ইডেন বলে যে ঠিক আছে, তাহলে আমি সেটাই করছি, আমি সোজা কিনসির কাছে যাব আর তার গর্দান ভেঙে দিব। গেব বলে যদি তুমি এমন কিছুই করো তাহলে এই যে তোমার পেছনে যত হিংস্র লোক দেখা যাচ্ছে
ওরা তোমাকে ছিঁড়ে ফেলে ওখানেই শেষ করে দিবে, তাই তুমি এমন ভুল কখনোই করো না। এর মানে ছিল যে গেবটো একটা ডিমান, যাই বলা যাক, কিন্তু কোথাও না কোথাও তার মনে কিন্সির জন্য সামান্য জায়গা ছিল। কিন্সি আর টাইলারকে দেখি যারা নিজেদের কাছে কিছু কিস নিয়ে বেরিয়ে গেছে, এদের তো ভয় লাগছে। তখন এখানে এদের অফিসার দেখা যায় যার নাম মাটুঙ্গা ছিল, আর সে অনেক টাইম ধরে নিনার এই ফ্যামিলির খেয়াল রাখতো। তো এই কারণে এরা গাড়ি থামিয়ে দেয়, কিন্তু জানা যায় যে মাটুঙ্গাকেও গেব একটা ডিমানের মধ্যে বদলে দিয়েছে। আর সে বলে যে পালিয়ে কোথায় যাবে, তোমরাও মরবে। এই কারণে কিন্সি বলে তাড়াতাড়ি গাড়ি চালাও, আর এখানে টাইলার গাড়ি চালিয়ে এখান থেকে বেরিয়ে যায়। আমরা জানতে পারি যে আমাদের যে পাস্টে দেখানো হচ্ছিল সেটা যশ সব নিজের বই থেকে পড়ছে, অর্থাৎ এইসব জিনিস যশও পড়তে যাচ্ছে। যে তার পূর্বপুরুষ ছিল, যাকে সে ভগবান মানত, খুব ভালো মানুষ মানত, কিন্তু সে পরে বুঝতে পারে যে আসলে সে কতটা খারাপ মানুষ ছিল। সিন আবার পাস্টের মধ্যে শিফট হয়। ফ্যাডরিক এখন এখানে পিটারের পুরো ফ্যামিলিকে খুব খারাপভাবে মারছে, আর ছেলে এখন লুকিয়ে পড়েছে এক জায়গায়। আর তখনই সে পেছন থেকে আসে, কিছু লোককে জড়ো করে, আর এরপর ফ্যাডরিকের উপর গুলি চালায়। একই দমে ফ্যাডরিকের লোকও ঘাবড়ে যায়, আর গুলি চালার কারণে তার 1-2 জন মারা যায়। পিটারের ছেলে আসে যে তার বাবাকে আর তার মা বোনকে ছাড়িয়ে আনে, আর পিটার নিজের হাতের মধ্যে একটি চাকু নিয়ে নেয় আর পেছন থেকে ফ্যাডরিকের উপর অ্যাটাক করে। কিন্তু ফ্যাডরিক এতটা শক্তিশালী ছিল যে পিটার তার মোকাবেলা করতে পারে না, আর ফ্যাডরিক এখানে পিটারকেই মেরে ফেলে। কিন্তু এতক্ষণে ফ্যাডরিক বুঝতে পেরেছে সে একা লড়তে পারবে না, এই কারণে সে তার বেঁচে থাকা 2 লোককে নিয়ে এখান থেকে ঘোড়ায় বসে পালিয়ে যায়। পিটারের ছেলে দেখে যে তার বাবা তার চোখের সামনে মারা গেল, তো সে তার লোকদের সাথে ফ্যাডরিকের পিছু করতে থাকে। এখানে তার মার বোন বসে খুব জোরে জোরে কাঁদতে থাকে। এখন এখানে ফ্যাডরিক যে আছে সে একদম তীরের কাছে পৌঁছে গেছে, এখন তার কাছে বাঁচার কোনো জায়গা নেই। তো এই কারণে সে নিচের কেভসের মধ্যে নেমে পড়ে। আজকের আগে ফ্যাডরিকও এই কেভসগুলো কখনো দেখেনি, তো সে কেভসে লুকাতে থাকে। তারা ভাবে যে সকাল হওয়া পর্যন্ত তারা এখানেই লুকিয়ে থাকবে, আর সকাল হওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু যেমন যেমন ফ্যাডরিক ভেতরে যেতে থাকে জিনিসগুলো আরও বেশি গভীর হতে থাকে। সে একটা দরজাকে, বা বলা যায় একটা শিলাকে ভুল করে হাত লাগিয়ে ফেলে, আর তখন এই দরজাটা খুলে যায়। ফ্যাডরিক যখন এই দরজাটা খোলে তো একটা ব্লু কালারের আলো খুব দ্রুত আসতে থাকে, আর পিটারের ছেলেও কিছু লোককে নিয়ে সেখানে আসে। এখানে আবার গোলাগুলি শুরু হয়। এরা কেবল 3 জনই বেঁচে আছে ফ্যাডরিকের সাথে, তো এদের লোকের কাছে যতই গুলি আছে সেটা দিয়ে তারা হামলা করতে থাকে। তখনই দেয়ালের ভেতর থেকে একটা গুলি বের হয়, যেটা ফ্যাডরিকের এক লোকের গায়ে লেগে যায়, যার ফলে সে মনস্টার হয়ে যায়। আর ফ্যাডরিক এই সব জিনিস দেখছে যে ওই লোকটা কতটা শক্তিশালী হয়ে গেছে, আর সে সোজা সেটার ভেতরেই চলে গেছে, যে সে তো এমন করবে না। এই কারণে সে সামনে দাঁড়িয়ে যায়, আর একটা গুলি সোজা নিজের বুকের মধ্যে নিয়ে নেয়। যখনই সে একটা গুলি খায় তখনই সে অতিরিক্ত স্ট্রং হয়ে যায়। সে সব লোককে খুব খারাপভাবে মারতে থাকে আর পালাতে থাকে, কিন্তু পিটারের যে ছেলেটা আছে আর তাকে খুব খারাপভাবে শ্যুট করে দেয়। সে তো মনস্টারে পরিণত হয়ে গেছে, কিন্তু গুলি খাওয়ার পর সে একটুর জন্য নিচে পড়ে যায়, আর পিটারের লোকেরা তাকে ধরে ফেলে। এই সব কিছু যশ পড়তে পড়তেই প্রায় সকাল করে ফেলেছে। তার মেয়ে আসে, সে বলেছে ড্যাডি আমার স্কুল যেতে হবে, আর সে লুকিয়ে লুকিয়ে এখান থেকে যাওয়ার আগে সেই ডল হাউসের চাবিটাও নিজের সাথে নিয়ে যায়। এদিকে কিন্সি আর স্কট তাদের সমস্ত বন্ধুদের কাল রাতে যা যা হয়েছে তার সব কিছু জানাই। তার সাথে যারা আছে তারা অনেক বেশি শক্তিশালী হবে। যদি তোমাদের কথা তারা দেখতে পায় তবে শুধু কোনো জিনিস উঠাও আর তাদের মেরে ফেলো, কারণ তারা এখন আর মানুষ নেই, বরং তারা হলো ডিমন্স। যদি কখনো তোমরা গেব আর হার্বিকে দেখতে পাও তবে সবার আগে আমাদের খবর দিবে। কিন্সি সবাইকে বোঝায় যে ডিমন এই চাবিটা লক পরিবারের কারো হাত থেকে নিতে পারে না। এক এক করে সবাই চাবি নেই, আর সবাই কিন্সির হাত থেকে সহজেই চাবিটা নিতে পারে। এর মানে হলো যে এদের মধ্যে কেউই এখনো ডিমন হয়ে যায়নি, আর গেব এদেরকে পরিবর্তন করেনি। তাই এই লোকগুলোকে যে কোনো মূল্যে সেই সব মনস্টারকে মেরে ফেলতে হবে। এখানে জ্যাকি এসে আবার চলে যায়। তখন টাইলার এখানে লোগানের কাছে একটা অনুরোধ করে যে প্লিজ তার সাথে থেকো, যেন কোনো গন্ডগোল না হয়। এখানে অন্যদিকে যশ এখন আগের গল্পটা পড়ে যে ফ্যাডরিক যে একটা ডিমানের মতো বদলে গেছে, পিটারের ছেলেরা তাকে ধরে ফেলেছে, আর তাকে নিয়ে সেই কুয়োর বাড়িতে অর্থাৎ ওয়েল হাউসে বন্ধ করে দিয়েছে। সে গল্পের ভেতরে লেখা আছে যে যে কেউ বইটি পাবে তারা যেন জানতে পারে যে সে অন্য পৃথিবীর দরজা খুলে দিয়েছে। যদি অন্য পৃথিবীর দরজা থেকে বাইরের লোক আসে তবে লোকগুলো মিলে এই পুরো পৃথিবীর উপর রাজ করতে থাকবে, যারা অনেক বেশি শক্তিশালী লোক। তো যে কেউ এই ডায়েরিটা পায় সে যেন অন্য পৃথিবীর দরজাটা খুঁজে বের করে, আর এই ছোট লোহার ধাতুটিকে নিজের ভেতরে ঢুকিয়ে একটা ডিমানো বানানো যেতে পারে। তারপরে সেই সব জিনিস একটা বইয়ের ভিতরে লিখে সেই ছোট লোহার ধাতুটা নিজের পকেটের ভেতর রেখে দেয়, আর ফ্যাডরিককে ফাঁসি দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। পিটারের ছেলে বলে যে শেষমেশ তুমি এমন কেন করলে? ফ্যাডরিক বলে এটা তো শুধু শুরু, সামনে দেখবে আরও কি কি হয়। ফ্যাডরিকের ফাঁসি দেওয়া হয়। এই সব জিনিস যশ পড়ছিল, সাথে সে নিজের নোটসও তৈরি করতে থাকে। এদিকে কিন্সির বন্ধুরা দেখতে পায় যেখানে হার্বি পৌঁছে গেছে। তখনই তারা স্কটকে জানায় হার্বি এখানে ক্যাম্পাসের ভেতরে এসে সবার আগে তার উপর হামলা করে। অন্যদিকে বডিও এখন ক্লাস শেষ করার পরে তার শিক্ষকের কাছ থেকে ফোন নিয়ে ক্ষমা চায়। এখন এখানে টাইলারকেও খবর দেওয়া হয় যে ক্যাম্পাসের ভেতরে হার্বি চলে এসেছে।
যদি সে আসে তবে কিছু না কিছু তো অবশ্যই করবে। এই কারণে সে লোগানকে জ্যাকের খেয়াল রাখার জন্য ছেড়ে দেয় আর নিজে বেরিয়ে যায় হার্ভির সাথে লড়তে, যে ক্যাম্পাসের ভেতর হার্ভি চলে এসেছে। এতক্ষণে তাদের আরও যে এক বন্ধু ছিল সে খুব বেশি মোটা ছিল, সে দেখে যে হার্ভি তার দিকে ছুটে আসছে, তো সে তার সাথে ফাইট করার জন্য দাঁড়ায়। কিন্তু হার্ভি তার পিছনে না ছুটে স্কটের পেছনে ছোটে। স্কটের পেছনে ছুটতে ছুটতে সো যেখানে কিনসি তাকে খুব খারাপভাবে মারে। কিন্তু তখন এখানে অনেক ডিমান্ড চলে আসে, যার স্কট আর কিনসি দুজনকে তুলে সোজা গেবের কাছে নিয়ে যায়। এখন এখানে কিনসি খুব খারাপভাবে কাঁদছিল, সে চিৎকার করছিল আর গেবকে জিজ্ঞেস করে যে শেষমেশ তুমি কি করতে চাও, যেখানে গেব বলে যে তুমি কি এখনো বুঝতে পারোনি যে শেষমেশ আমি কি করতে চাই। এতক্ষণ আমরা বডিকেও দেখি যে মেসেজগুলো পড়ে এই জায়গাটিতে পৌঁছে গিয়েছিল। এখানে অন্যদিকে এখন গেব কিনসিকে বলতে থাকে যে দেখো, আমি শুধু খুব শান্তিতে চাই যে তুমি শুধু আমার টিমের ভেতর চলে এসো, আমি চাই যে তুমি আমার পক্ষে থেকে লড়াই করো। কিনসি বলে যে তুমি কি কখনো স্বপ্ন এমন ভেবেছো যে আমি তোমার পাশে থাকবো। গেব বলে দেখো, যদি তুমি খুশি খুশি হয়ে যাও তো সব জিনিস কতটা সহজ হবে। স্কট বলে যে ডিমান্ড বানাতে হলে আমাকে বানিয়ে দাও। গেব বলে তাকে তো বানাবে, কিন্তু সে চাই যে কিনসি নিজে থেকেই তার দলে চলে আসুক। এতক্ষণে বডি এই জায়গাটিতে চলে এসেছিল আর সব কিছু দেখে ফেলেছিল। এই কারণে সে ফায়ার অ্যালার্ম প্রেস করে দেয়। যেমনই ফায়ার অ্যালার্ম বাজে তো সব বাচ্চারা বের হতে শুরু করে দেয়। গেবের এখানে পরিকল্পনা ব্যর্থ হয়। ঠিক সময় স্কট আর কিনসি গেবের চপ্পল থেকে বাইরে চলে আসে আর এই লোকগুলো বাইরে বডিকে দেখে। বডি বলে যে আমি দেখে নিয়েছিলাম যে গেব তোমাদের সাথে কিছু খারাপ করতে যাচ্ছিল, এই কারণে আমি ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিই। ততক্ষণ এখানে টাইলারও চলে এসেছিল আর টাইলার বলে যে তোমরা খুব তাড়াতাড়ি বাড়ি যাও, আমি জ্যাকিকে নিয়ে আসছি। এখানে এই সময় লোগান জ্যাকিকে নিয়ে বের হচ্ছিলই, কিন্তু ঠিক সময়ে এখানে গেব পৌঁছে যায়। অন্যদিকে ডানকানকেও বলে দেওয়া হয় যে মাকে এখান থেকে নিয়ে বের হন। তো ডানকান এখানে নিনাকে নিয়ে যাচ্ছিল। নিনা বলেও যে শেষমেশ বাচ্চারা কোথায় আছে, বাচ্চারা আমাদের সাথে সরাসরি বাড়িতে দেখা করবে। এতক্ষণ এখানে যে টাইলার ছিল সে জ্যাকিকে নেওয়ার জন্য পৌঁছায়, কিন্তু জ্যাকি তার সাথে খুব স্বাভাবিক আচরণ করছিল। সে গলা লাগায় আর বলে যে আমি একদম ঠিক আছি, আমাদের এখান থেকে যাওয়া উচিত। কিন্তু এখানে টাইলারের কিছু সন্দেহ হয়, এই কারণে সে জ্যাকিকে চাবি নেওয়ার জন্য বলে, কিন্তু জ্যাকি চাবি নিতে পারে না। আর তখন গিয়ে টাইলার বুঝতে পারে যে জ্যাকিও একটা ডিমান্ডের মধ্যে বদলে গেছে। তখন এখানে জ্যাকি টাইলারকে বলে যে তুমি খুব খুশি খুশি আমাদের দলের মধ্যে এসে যাও, ওটা বেশি ভালো হবে। টাইলার এই কথায় খুব বেশি দুঃখ পায় যে গেব জ্যাকিকেও একটা ডিমান্ডের মধ্যে বদলে দিয়েছে। এতক্ষণে পেছন থেকে লোগানের আওয়াজ আসে, যে খুব খারাপভাবে আহত ছিল। লোগান বলে এর ভরসা করো না, গেবিকে মনস্টার বানিয়ে দিয়েছে। টাইলার এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর সেখানে আগুন লাগিয়ে দেয়। আর সে পিছনে দেখতে পায় জ্যাকি একটা খুব ভয়ঙ্কর ডিমান্ডের মধ্যে বদলে গেছে। এখানে আমরা অতীত দেখতে পাই, পিটারের যে ছেলের মেয়ে ছিল তারা দুজন মিলে আবার সে গুহাগুলোর ভিতরে যায়, যেখানে তার মেয়েও সে খোলা দরজাটা দেখে আর বলে যে জানি না কেন এর দরজাটা আমাকে খুব বেশি আকর্ষণ করছে। আর তখনই তার ভেতর থেকে একটা গুলি বের হয়, মানে সেই ফিসফিস করা ধাতুটি বের হয়। আর পিটারের ছেলে বলে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমার সাথে কিছু কথা বলছে, আমাদের এই জিনিসটা খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে। যশ এখনও এই সব গল্প পড়ছিলই আর এই সময় তার সাথে দেখা করার জন্য ইডেন পৌঁছে যায়, যে তাকে সব কিছু বোঝায় যে তোমার কি মনে হয় যে শেষমেশ তুমি কী জিনিস দেখছো আর তুমি কী জিনিস জানো। তোমার যে আর্টিফ্যাক্টটা ছিল সেটা গায়েব হয়ে গিয়েছিল, তো তুমি পাগল হয়ে গিয়েছিলে। আমি ভালোভাবে জানি তুমি কি চাও, তুমি অন্য পৃথিবীর দরজাটাই দেখতে চাও। তো আমি তোমাকে দরজা দেখিয়ে দিব, কিন্তু তোমাকে আমার সাথে একটা চুক্তি করতে হবে। ওখানে একটা দরজা আছে যার চাবি বডির কাছে আছে, তোমাকে শুধু যে কোনো মূল্যে সেই চাবিটা আমার কাছে আনতে হবে। আর এই গুহাগুলো কোথায় আর দরজাটা কোথায় খোলে এই সব জায়গাতে আমি তোমাকে নিয়ে যাব। এখন যশ ইডেনের সাথে চুক্তি করে নেই। অন্যদিকে সবাই বসেছিল, টাইলার কাঁদতে কাঁদতে আসে আর বলে যে খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে, আমাদের সব কিছু ঠিক করতে হবে। গেব জ্যাকিকে একটা ডিমান্ডের মধ্যে বদলে দিয়েছে আর এখন সে নিজের বাড়ির বেসমেন্টের ভেতরে গিয়ে সে হুইসপেরিং আয়রন খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও হুইসপেরিং আয়রন খুঁজে পায় না। সে পুরো বাড়ির ভেতর খোঁজে যে শেষমেশ সেই জিনিসটা কোথায় রাখা থাকতে পারে, কারণ সেটা তো কালো দরজা থেকে বের হয়। এইসব ফিসফিস করা লোহা শেষ হয়ে গিয়েছিল। তো ডানকান বলে যে জরুরি অবস্থার জন্য একটা ফিসফিস করা লোহা থাকতো, যদি আমি জানতাম যে সেটা কোথায় রাখা আছে তাহলে আমি তোমাকে সেটার ব্যাপারে বলতাম। কিন্তু তখন এখানে ঠিক সময় টাইলার হঠাৎ মনে পড়ে যে জরুরির জন্য। এটা বলেই সে নিজের রুমের ভেতরে যায় এবং নিজের বাবার টুপি বের করে, যার ভেতরে একটা ফিশ হুক ছিল। তার এটাও মনে আসে জ্যারিন একবার বলেছিল যে জরুরির জন্য তার বাবা সবসময় একটা ফিশ হুক রাখেন। আসলে সেটার ভেতর থেকে ফিসফিস করার আওয়াজ আসতে শুরু করে। টাইলার সেই ফিশ হুকটি ভেঙে দেয় আর সেটার ভেতর থেকেই সে একটা হুইসপেরিং আয়রন পায়। সবাই আশ্চর্য হয়ে যায় যে র্যান্ডেল আগে থেকেই একটা হুইসপেরিং আয়রন লুকিয়ে রেখেছিল একটা এমার্জেন্সির জন্য। ডানকান বলে সে চাবি বানাতে পারে। এখন কিনসি, বডি আর ডানকান তিনজনই দাঁড়িয়েছিল, কিন্তু এখানে হুইসপেরিং আয়রনের আওয়াজটা শুধু টাইলারই শুনতে পাচ্ছিল। আমরা আবার অতীত দেখতে পাই, এখানে আমরা দেখি পিটারের ছেলে আর মেয়ে দুজনে মিলে সেই ফিসফিস করা লোহা দিয়ে একটা চাবি বানাতে যাচ্ছিল, কারণ হতে পারে যে যেখানে দরজাটা লাগানো হয় সেটা বাহির থেকে বের হওয়া ডিমান্সদের এই চাবিই থামিয়ে দিতে পারে।
কিন্তু ওই চাবিটা বানানোর জন্য এদেরকে কিছু তো করতেই হবে, কারণ এই চাবিটা খুব খারাপভাবে ভেঙে গিয়েছিল, ভালোভাবে তৈরি হয়নি। তো তার বোন বলে যে পুরনো সময় লেখা ছিল যে যদি কোনো জিনিস তুমি আন্তরিকতার সাথে করতে চাও তবে তার জন্য তোমাকে কুরবানি দিতে হবে। তো পিটারের ছেলে জিজ্ঞেস করে কেমন কুরবানি? তার বোন বলে যে রক্তের কুরবানি। পিটারের ছেলে নিজের হাত কাটে আর তারপর সেটার ভেতরে নিজের রক্ত ঢালে। তখন গিয়ে শেষমেশ এই চাবিটা তৈরি হয়, যা সোজা সে দরজাতে লাগে, অর্থাৎ ব্ল্যাক ডোরে। তারা দরজাটা বন্ধ করে দেয় আর লক করে দেয়। পিটারের বাচ্চারা সে দরজার বাইরে দাঁড়িয়েছিল যাতে কোনো খারাপ শক্তি সেখান থেকে বাইরে আসতে না পারে, কিন্তু সেখানে আরও ফিসফিস করা লোহা পড়েছিল। পিটারের ছেলে বলে যে না জানি কেন আমি এগুলোর থেকে আওয়াজ পাচ্ছি, এগুলো আমার সাথে কথা বলছে, আর এমন মনে হয় যে হয়তো এগুলো দিয়ে আমরা অনেক জিনিস তৈরি করতে পারবো। অন্যদিকে এখানে ডানকান নিজের সাথে টাইলারকে নিয়ে বেসমেন্টের ভেতরে আসে, যেখানে এরা চাবি বানাতে পারে এবং তারা ডজের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে। আর এরই সাথে লক অ্যান্ড কি সিরিজের পার্ট 4 ভিডিও এখানেই শেষ হয়। সিজন 2-র বাকি এপিসোডগুলো নিয়ে দেখা হবে পার্ট 5 ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।